শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানে মার্কিন ইসরায়েল আক্রমণের প্রভাব যুদ্ধ হিসেবে ছড়িয়ে পড়েছে। পুরো মধ্যপ্রাচ্যে লেবাননে ইসরায়েলি আক্রমণে নিহত ৩১, কুয়েতে বিধ্বস্ত একাধিক মার্কিন বিমান। মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধের প্রভাব পড়েছে বাংলাদেশেও। শাহজালালে মানবেতর পরিস্থিতিতে হাজার হাজার প্রবাসী। পুরো মার্চ মাস জুড়ে থাকছে বাঙালিয়ানার বিশেষ আয়োজন রক্তস্নাত মার্চ। দেখতে চোখ রাখুন বাঙালিয়ানায়। বাংলার ইতিহাসের সবচেয়ে রক্তাপ্লুত সময় মার্চ 1971। একই সঙ্গে এই মার্চই ইতিহাসের স্বর্ণোজ্জ্বল সময়। একদিকে মুক্তির আকাঙ্ক্ষায় বাংলার মানুষের গগনবিদারী উন্মাতাল স্লোগান, অন্যদিকে পাকিস্তানি হায়নার নৃশংস বর্বর গণহত্যার প্রস্তুতি। স্বাধীনতার নেশায় আসক্ত জাতিকে কি দাবিয়ে রাখা যায়? গণহত্যা, আগুন আর ধ্বংসের বধ্যভূমি থেকে বাংলার জনতা ফিনিক্স পাখির মতো উড়াল দিয়ে নীল আকাশে এঁকে দিল লাল সবুজ পতাকা। মুক্তির আকাঙ্ক্ষায় উদ্বেলিত জনতার সংগ্রামমুখর ঘটনাবহুল 1971-এর মার্চ নিয়ে বাঙালিয়ানার প্রতিদিনের আয়োজন রক্তস্নাত মার্চ। স্বাধীনতার ক্ষণগণনায় আজ 2রা মার্চ 1971 মঙ্গলবার। সারা দেশে সর্বাত্মক হরতাল পালিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় অনুষ্ঠিত ঐতিহাসিক ছাত্র সমাবেশে বাংলাদেশের মানচিত্র খচিত লাল সবুজ পতাকা উত্তোলন করা হয়। সভার শুরুতে সমবেত ছাত্র জনতা শেখ মুজিবের নেতৃত্বে ও নির্দেশ অনুযায়ী স্বাধীনতা সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ গ্রহণ করে। ঢাকার সবগুলো ছাত্র ও শ্রমিক সংগঠন এবং রাজনৈতিক দল তাদের কর্মসূচি ঠিক করে নিতে আলোচনায় বসে। গণমানুষ বিক্ষোভে ফেটে পড়ে, বেরিয়ে পড়ে মিছিলে গুলি ছোড়া হয়। তেজগাঁও পলিটেকনিক স্কুলের ছাত্র আজিজ, মামুন সহ প্রায় 50 জন গুলিবিদ্ধ হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনার পর মারা যায় আজিজ। সন্ধ্যায় সামরিক আইন প্রশাসক বেতার মারফত ঢাকা শহরে প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে পরদিন সকাল 7টা পর্যন্ত কারফিউ জারির ঘোষণা দেয়। কারফিউ জারির ঘোষণার সঙ্গে সঙ্গে বিভিন্ন ছাত্রাবাস ও শ্রমিক এলাকা থেকে ছাত্র জনতা শ্রমিক কারফিউর বিরুদ্ধে প্রবল স্লোগান তুলে মিছিল বের করে। তাদের স্লোগান ছিল সান্ধ্য আইন মানি না, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, জয় বাংলা ইত্যাদি। সমস্ত শহরে কারফিউ ভঙ্গ করে ব্যারিকেড রচনা করা হয়। ডিআইটি এভিনিউর মোড় মর্নিং নিউজ পত্রিকা অফিসের সামনে রাত 9:30টায় সামরিক বাহিনী জনতার উপর গুলি বর্ষণ করে। জনতা কারফিউ ভঙ্গ করে গভর্নর হাউসের দিকে এগিয়ে গেলে সেখানেও গুলি চালানো হয়। শহরের বিভিন্ন অঞ্চলে কারফিউ ভঙ্গকারীদের উপর বেপরোয়া গুলি বর্ষণ করা হয়। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। ইরানে ইসরায়েলি মার্কিন আগ্রাসন শুরুর 2 দিন পর ইসরায়েলে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই গোষ্ঠী জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা করেছে তারা। এদিকে এর আগে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল হিজবুল্লাহর প্রজেক্টাইল হামলার জবাবে লেবাননকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে তারা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে হিজবুল্লাহর নিক্ষেপ করা প্রজেক্টাইল ইসরায়েলি ভূখণ্ডের উন্মুক্ত স্থানে পড়েছে। আসন্ন হামলার সতর্কবার্তা জানিয়ে লেবাননের 50টিরও বেশি শহর ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। চিহ্নিত এলাকাগুলোর বাসিন্দাদের অন্তত 1000 মিটার দূরে খোলা জায়গায় সরে যেতে বলা হয়েছে। জানা গেছে বৈরুত ও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় 31 জন নিহত হয়েছে, আরও 149 জন আহত হয়েছেন। এদিকে কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা রয়টার্স এবং এজেন্সি ফ্রান্স প্রেস একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে। দোহা ছাড়াও বাহরাইন এবং দুবাইতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর প্রকাশ করেছে এএফপি।
কুয়েতের মার্কিন দূতাবাস ও এর আশপাশের এলাকার আগুনের ধোঁয়া উঠতে দেখা গেছে। সংবাদ সংস্থা রয়টার্স এবং এএফপি এ খবর প্রকাশ করেছে। রয়টার্স জানিয়েছে সেখানে ফায়ার ফাইটার্স এবং অ্যাম্বুলেন্সও রয়েছে। এরই মধ্যে ধোঁয়া দেখা যাওয়ার পর দূতাবাসে কাউকে না যেতে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সাথে বাসায় শেল্টার নিতে অনুরোধ করেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে আকাশসীমা বন্ধ হওয়ায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৃষ্টি হয়েছে এক মানবিক বিপর্যয়। গত 3 দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস বাংলা সহ বিভিন্ন সংস্থার অন্তত 74টি ফ্লাইট বাতিল হওয়ায় আটকা পড়েছেন কয়েক হাজার যাত্রী। সরজমিনে দেখা যায় টার্মিনালের মেঝেতে শুয়ে বসে দুঃসহ সময় পার করছেন প্রবাসীরা। বিদেশের মাটিতে চাকরি হারানোর ভয় আর অনিশ্চয়তায় অনেকের চোখে জল। ওমরা ফেরত জাতীয় ক্রিকেটার মুশফিকুর রহিমও জেদ্দায় আটকা পড়ে ফেসবুকে যুদ্ধের ভয়াবহতা ও ভোগান্তির কথা জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী আফরোজা খানম রিতা ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিমানবন্দর পরিদর্শন করেছেন। আটকে পড়া যাত্রীদের জন্য সেহরি, খাবার ও হোটেলের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তারা। তবে ফ্লাইটের নির্দিষ্ট সময় না জানানোয় যাত্রীদের মাঝে উদ্বেগ কাটছে না। আপাতত আকাশপথ নিরাপদ না হওয়া পর্যন্ত যাত্রীদের বিমানবন্দরে না আসার অনুরোধ করেছে কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে এক বাংলাদেশির প্রাণ গেছে, আহত হয়েছেন 2 জন। বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সারওয়াত জানান, নিহত মোহাম্মদ তারেকের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে। আহতদের মধ্যে মোহাম্মদ আজিমের বাড়িও সন্দ্বীপে আর মোহাম্মদ কামরুলের বাড়ি টাঙ্গাইল জেলায়। তারা সবাই বাহরাইনের রাজধানী মানামার কাছে একটি শিপইয়ার্ডে শ্রমিক হিসেবে চাকরি করতেন। সোমবার সকালে একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ জাহাজের ওপর এসে পড়লে তারা হতাহত হন। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এবং হাইফা বন্দরে ইসরায়েলের নিরাপত্তা ও সামরিক বাহিনীর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এই হামলায় নেতানিয়াহুর ভাগ্যে কী ঘটেছে তা অনিশ্চয়তায় ঘেরা বলে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে। বিপ্লবী গার্ড বাহিনীর বিবৃতির বরাত দিয়ে ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি বলেছে, ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তাদের বিমান বাহিনীর প্রধান কার্যালয়কে লক্ষ্যবস্তু করা হয়েছে। ওই হামলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাগ্যে কী ঘটেছে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নেতানিয়াহু ও বিমান বাহিনীর প্রধান কার্যালয়ে এই হামলার বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানায়নি IRGC। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে এবং সকল লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, দুঃখজনকভাবে আরও বেশি মার্কিন সেনা হতাহতের সম্ভাবনা রয়েছে। তবে সেই সাথে তিনি এও উল্লেখ করেন যে এটাই একমাত্র পথ। যুক্তরাষ্ট্র তাদের মৃত্যুর প্রতিশোধ নেবে এবং সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ শুরু করা সন্ত্রাসীদের ওপর সবচেয়ে শাস্তিমূলক আঘাত করবে। তিনি আরও বলেন, আমি আবারও রেভলিউশনারি গার্ডস ইরানি মিলিটারি পুলিশকে তাদের অস্ত্র সমর্পণ করতে এবং সম্পূর্ণ দায়মুক্তি পাওয়ার আহ্বান জানাচ্ছি। এদিকে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি মধ্যপ্রাচ্যে নিজেদের স্বার্থ রক্ষায় পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানিয়েছে। এই 3টি রাষ্ট্র এক যৌথ বিবৃতিতে প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের বাছ বিচারহীনভাবে এবং অসামঞ্জস্যপূর্ণ ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ তেহরানের প্রতি হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি থেকেই যুক্তরাষ্ট্রকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়ার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। সামাজিক যোগাযোগ মাধ্যমে X এ একটি ভিডিও বার্তায় এই কথা জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছে বলে জানান তিনি। সাল
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে উত্তাল ও ঐক্যবদ্ধ পুরো দেশ। 2 মার্চ যুদ্ধ অপরাধের বিচারের দাবিতে গড়ে ওঠা সিলেট গণজাগরণ মঞ্চের সংগঠক জগৎজ্যোতি তালুকদার এদিন নিহত হন ধর্মীয় মৌলবাদীদের ধারালো অস্ত্রের আঘাতে। জগৎজ্যোতি তালুকদারকে নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। তারা লড়াই করেছিলেন মায়ের ভাষার জন্য। সেই ভাষা সংগ্রামীদের একজন হাবিবুর রহমান শেলী। ভাষা সংগ্রামীদের নিয়ে বাঙালিয়ানার বিশেষ সিরিজ প্রতিবেদনে আজ দেখবেন হাবিবুর রহমান শেলীকে নিয়ে বিশেষ প্রতিবেদন। দেখতে ক্লিক করুন আই বাটনে। চট্টগ্রামের সীতাকুণ্ডে 7 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দেওয়া এক তথ্য অনুযায়ী ধর্ষণের পর শিশুটির গলা কেটে ফেলা হয়েছিল। 1 মার্চ দুপুর আনুমানিক 2টার দিকে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কে এই নৃশংস ঘটনা ঘটে। গলা কাটা অবস্থায় শিশুটি পার্কে হাঁটছিল এবং কথা বলার চেষ্টা করছিল। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান সাফ জানিয়ে দিয়েছেন, কোনো রাজনৈতিক চাপের কাছে তিনি নতি স্বীকার করবেন না। 1 মার্চ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশের নেতাদের সঙ্গে এক সভায় তিনি ব্যাংকগুলোর এমডিদের পরামর্শ দেন যে ঋণ প্রদান বা সুশাসনে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ হলে তা যেন সরাসরি তাকে জানানো হয়। সভায় গভর্নর ব্যাংকিং খাতের সংস্কার কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার ঘোষণা দেন এবং 1 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টিতে উৎপাদন বান্ধব পরিবেশ তৈরির ওপর জোর দেন। এছাড়া খেলাপি ঋণের কারণে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ এবং ব্যাংক শাখা খোলার প্রক্রিয়া সহজ করার বিষয়েও আলোচনা হয়। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। এএফসি নারী এশিয়ান কাপের মঞ্চে 3 মার্চ মঙ্গলবার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। সিডনির ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে শক্তিশালী চীনের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচ সামনে রেখে সিডনিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নিজেদের পরিকল্পনা ও প্রত্যাশার কথা জানিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফাইদা খন্দকার। সংবাদ সম্মেলনে কোচ পিটার বাটলারকে অনেকটা নির্ভারী লেগেছে। বাংলাদেশ নারী ফুটবলের জন্য এই ম্যাচ যে কতটা গুরুত্বপূর্ণ তা ফুটে উঠেছে বাটলারের কণ্ঠে। ম্যাচটিকে বিশেষ মর্যাদা দিয়ে এই ইংলিশ কোচ বলেন, এটি সম্ভবত বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় বা ঐতিহাসিক ম্যাচ হতে যাচ্ছে। তবে প্রতিপক্ষ হিসেবে চীন কতটা শক্তিশালী তা বাটলারের অজানা নয়। এই অসম লড়াইকে তিনি ডেভিড বনাম গলিয়াথ এর যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন। ফুটবল অনিশ্চয়তার খেলা হলেও আকাশকুসুম কল্পনায় না ভুগে বাস্তবসম্মত থাকার উপর জোর দিয়েছেন আফাইদাদের কোচ। বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।